হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আছি তোমাদের সাথে। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় খতিয়ান, এবং আজকে আমরা শিখব চলমান জের ছকে খতিয়ান, পাশাপাশি খতিয়ানের যেই ব্যালেন্সগুলো আমরা বের করি সেটা দিয়ে কিভাবে একটা রেওয়া মিল তৈরি করা যায়। আমরা মেইন বইয়ের বোর্ড বইয়ের আলোকে এই সমাধানটি করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে কিছু লেনদেনের তালিকা দেওয়া আছে। আমরা এই লেনদেনগুলোকে প্রথমে ডেবিট ক্রেডিট বের করে নিব, অর্থাৎ জাবেদা করে নিব। তো তোমাদেরকে এভাবে জাবেদা করতে হবে। এখানে জাবেদা চাই নাই, তারপরেও জাবেদা করে নিতে হবে, কারণ খতিয়ান বের করতে হলে আমাদেরকে অবশ্যই ডেবিট ক্রেডিটের মাধ্যমে জাবেদাটা নির্ণয় করে নিতে হবে। তোমরা এই কাজটি যদি প্রশ্নে বলা না থাকে, জাবেদা করতে না বলা থাকে, তোমরা রাফ হিসাবে এই কাজটি খাতায় করে নিবে, তাহলে তোমাদের খতিয়ান করতে সুবিধা হবে এবং সেই খতিয়ানের উদ্ধৃতি দিয়ে একটি রেওয়া মিল তৈরি করতে পারবে। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। জনাব রাকিব 2017 সালের জুলাই মাসে নগদ 30,000 টাকা ও 15,000 টাকার পণ্য নিয়ে রাকিব ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। ভালো কথা। এখন আমি কি করব, রাকিব ট্রেডার্সের প্রথম লেনদেনটাকে জাবেদাভুক্ত করব, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। সো নগদ টাকা 30,000, নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য ক্রয় 15,000 টাকা, এবং কি করছে, নগদ টাকা আর পণ্যদ্রব্য ক্রয় করছে, তো পুরাটাই মূলধন হয়ে গেছে। তো 30,000 আর 15,000 কত, 45,000 টাকা মূলধন হিসেবে হয়ে যাবে কি ক্রেডিট। ঠিক আছে। তারপরে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ নগদে পণ্য বিক্রয়, সো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জুলাই মাসের 3 তারিখে কি আসবাবপত্র ক্রয় করছে 5,000 টাকা, তো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট, নগদে কিনছে। জুলাইয়ের 5 তারিখে ব্যাংকে জমা দেন 3,000 টাকা, ব্যাংক হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। ব্যাংকে টাকা জমা হয়েছে, ডেবিট হয়েছে, নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব হয়ে গেছে ক্রেডিট। পণ্য ক্রয় 7,000 টাকা, পণ্য ক্রয় 7,000 টাকা, নগদে পণ্য ক্রয় 7,000 টাকা। যেহেতু কোনো এখানে কোম্পানির নাম উল্লেখ নেই বা কারো নাম উল্লেখ নেই, আবার নগদ কথা উল্লেখ নেই বা বাকি কথা উল্লেখ নেই, সো এটা নগদে হবে। সো ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা, নগদান হিসাব হবে ক্রেডিট 7,000 টাকা। জুলাইয়ের 15 তারিখে আছে উত্তোলন 1,000 টাকা, উত্তোলন করলে ব্যবসার মূলধন থেকে কমে যায়। সো যেহেতু নগদ টাকা উত্তোলন করছে, উত্তোলন হিসাব নামে হবে ডেবিট, আর নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। কর্মচারীদের বেতন বাবদ চেক প্রদান, সো কর্মচারীদের বেতন দিছে সেটা চেকে, সো ব্যাংক থেকে টাকা কমছে, বেতন হিসাব নামে হবে ডেবিট, খরচের হিসাব, পাশাপাশি নগদ ব্যাংক থেকে টাকা কমে গেছে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ওকে, আচ্ছা। এখন এই জাবেদাগুলি করার ফলে আমরা অনেকগুলি দেখতে পারলাম, যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র, ব্যাংক, উত্তোলন, বেতন। সো জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আমাদের এই জিনিসগুলো সামনে আসলো, সেই প্রত্যেকটার একটা করে খতিয়ান তৈরি করতে হবে। এখন আমরা চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান শিখব। টি ছক এবং চলমান জের ছকের মধ্যে পার্থক্য মেন হচ্ছে এটাই, যে চলমান জের ছকের মধ্যে ব্যালেন্স, বা ওই যে আমরা নির্ণয় করেছিলাম যে টি ছকে ব্যালেন্স বিডিতে সেটা ডেবিট পাশে হয়, ক্রেডিট পাশে হয়, সেটা আমাদেরকে ওইভাবে বের করে নিতে হয়। আর চলমান জের ছকে যেটা সাথে সাথে যোগ বিয়োগ করে নিতে হয়, যেমন কত টাকা প্লাসে হচ্ছে, প্লাসেরটা প্লাসের সাথে যাচ্ছে, মাইনাসেরটা মাইনাসের সাথে বাদ হয়ে যাচ্ছে প্লাস থেকে, তারপর যেই পাশে থাকছে ওইটাই থাকছে, লেখা হচ্ছে। তো এইভাবে বুঝবা না, আসলে দেখাই চলো। সো রাকিব ট্রেডার্স সাধারণ খতিয়ান, এখন আমরা নগদান হিসাবের খতিয়ান করব। আচ্ছা, সো নগদ যেই কয়েকটা লেনদেনের সাথে নগদ কথা অন্তর্ভুক্ত আছে সেই হিসাবগুলো নিব। প্রথমেই আসতেছে কি মূলধন হিসাব, ওই যে নগদ 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, তো তখন কি ছিল, নগদান হিসাব ছিল ডেবিট, মূলধন হিসাব ছিল ক্রেডিট। এইখানে এসে উল্টায় যাবে, মূলধন হিসাব হয়ে যাবে কি ক্রেডিটেরটা চলে যাবে ডেবিট পাশে, এবং ব্যালেন্সে হয়ে যাবে 30,000 টাকা ডেবিট ব্যালেন্স 30,000। কারণ কি, ওই যে ডেবিট পাশে হয়েছে 30,000 টাকা, তো ডেবিটেরই হবে, তাই না? তো এইটাই এখানে লিখছে, এখানে আলাদা করে কিছু লিখে নাই কিন্তু। তারপরে আসি বিক্রয় হিসাব 20,000 টাকা, ওই যে নগদে পণ্য বিক্রয় করছিল কত টাকার, 20,000 টাকার। সো তখনও ছিল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ছিল কি ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় হিসাব কি হয়ে যাবে, ক্রেডিটটা হয়ে যাবে কি, ক্রেডিটটা হয়ে যাবে ডেবিট। এই যে আমি দেখাচ্ছি দাগ দিয়ে, এই ডেবিট টাকা আগেও ছিল 30, আবারও নতুন একটা ডেবিট টাকা আসলো 20,000 টাকা, তো ডেবিট ব্যালেন্স বাড়বে না? অবশ্যই বাড়বে। এই যে 30,000 টাকার পরে এই 30 আর 20 যোগ করার পরে কত হয়েছে, 50,000 টাকা এই যে ডেবিট ব্যালেন্স হয়েছে, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে স্পষ্ট। তারপরে আসি, আসবাবপত্র কিনেছিল কত টাকার, 5,000 টাকার নগদে। তখন কি ছিল, আসবাবপত্র হিসাব ছিল ডেবিট, নগদান হিসাব ছিল কি ক্রেডিট। তো আসবাবপত্র ছিল ডেবিট, এইখানে আসবাবপত্র খতিয়ানের নিয়ম অনুসারে কি হয়ে গেল, আয়সা উল্টায়া ক্রেডিট পাশে। ঠিক আছে, এই যে 5,000 টাকা কি, কিভাবে দাগ দিচ্ছি,
এই যে 5,000 টাকা কি ক্রেডিট পাশে আসলো। এখন দেখো এর আগে দুইটা টাকাই ছিল ডেবিটের টাকা, এই যে 50,000 টাকা, কিন্তু এখন একটা কি ক্রেডিটের টাকা আসছে। তাহলে কি ডেবিট টাকাটা একটু কমে যাবে। কেন কমে যাবে? আমাদেরকে ডেবিট থেকে ক্রেডিটটা মাইনাস করে দিতে হচ্ছে। আবার যদি ক্রেডিট টাকাটা বেশি থাকতো তাহলে ক্রেডিট থেকে ডেবিটটা মাইনাস করতে হতো, অর্থাৎ এই লেনদেনগুলো এই পাশে থাকতো। যেহেতু এটা না, ওটা বাদ দিই। এখন দেখো আমাদের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স 50,000 টাকা, দুইটা ডেবিট লেনদেনের পরে একটা ক্রেডিটের লেনদেন আসলো 5,000 টাকা, তাহলে ডেবিট ব্যালেন্স 5,000 টাকা কমে হয়ে গেল 45,000 টাকা। দেখাইতে পারলাম? এই যে 45,000 টাকা, দেখেছো? আরেকটা এন্ট্রির মাধ্যমে বুঝাই। তারপর দেখো ব্যাংক হিসাব আছে 3,000 টাকা। ব্যাংকে কি করছিল আমি একটু দেখে আসি। ওই যে ব্যাংকে জমা দিয়েছিল 3,000 টাকা, তাহলে ব্যাংক হিসাব ছিল ডেবিট, নগদান হিসাব ছিল ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব তখন ছিল ডেবিট, এখন কোথায় চলে গেল? ক্রেডিট পাশে 3,000 টাকা। আর এখন ব্যালেন্স, এই যে উদ্দীপ্ত বা জের বা ব্যালেন্স যেটাই বল, এইখানে আমাদের কাজ হবে কি, একটু আগেই তো একটা ক্রেডিট 5,000 টাকা কমে গেছে, তো 5,000 টাকা কমে যাওয়ার পরে ব্যালেন্স ছিল 45,000 টাকা। এখন এই 45,000 টাকা থেকে কি আরও 3,000 টাকা কমে যাবে, কারণ আরও একটা ক্রেডিটের এন্ট্রি আসছে। তাহলে 45 থেকে 3 চলে গেলে কত থাকবে? 42,000 টাকা। আমার এই পাশে ডেবিট পাশে লিখতেছি কেন বলো তো? কারণ প্রথম ব্যালেন্সগুলো আমার ডেবিটের হয়েছে, ওই যে 30,000, 20,000, 50,000 বড় ব্যালেন্স না, এই বড় ব্যালেন্সগুলো ডেবিটের হওয়াতে আমার ক্রেডিটের ব্যালেন্সগুলোকে আমি এখান থেকে কেটে নিতেছি। আবার এমনও হইতে পারে ক্রেডিটের ব্যালেন্সটাও বড় হইতে পারে, এটা একটু পরে আমি দেখাবো। যাই হোক, তারপরে আবার যাই। এরপরে কি ক্রয় হিসাব 7,000 টাকা, নগদে পণ্য ক্রয় করছিলাম 7,000 টাকা। সো তখন ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব তখন ছিল ডেবিট, এখন চলে আসলো কোথায়? ক্রেডিটে 7,000 টাকা। আরও একটা ক্রেডিটের এন্ট্রি হইলো, তাহলে আমার 42,000 টাকা যে ব্যালেন্স ছিল এখান থেকে আরও 7,000 কমলো, আরও 7,000 কমে গিয়ে এখন হয়ে গেল 35,000 টাকার ডেবিট ব্যালেন্স। তারপরে কি উত্তোলন করছিলাম ব্যবসা থেকে 1,000 টাকা, সো উত্তোলন হিসাব ছিল ডেবিট, নগদান হিসাব ছিল ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিটেরটা হয়ে গেছে কোথায়? ক্রেডিট পাশে 1,000 টাকা। তাহলে 35,000 থেকে আরও 1,000 কমে যাবে, যেহেতু আরও একটা ক্রেডিট ব্যালেন্স যুক্ত হইতে। সো 35 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে? 34,000 টাকা। এই হচ্ছে চলমান জের ছকের হিসাবের সমাপ্তি বা শেষ। অটোমেটিক্যালি ব্যালেন্স বের হয়ে গেল যে নগদান হিসাবের ব্যালেন্স হচ্ছে ডেবিটের 34,000 টাকা। ক্লিয়ার? এখানে আর কোনো কিচ্ছু টানা লাগবে না, এটাই শেষ, আর কিচ্ছু দরকার নেই। অটোমেটিক্যালি প্লাস মাইনাস হয়ে এখানে বের হয়ে গেছে। আর টি ছকে আমাদের কি করতে হতো? দুই পাশে ব্যালেন্স সিডির পরে আবার ব্যালেন্স বিডিতে পরের মাসে নিয়ে আসা দেখাইতে হইতো, তখন আমরা বুঝতে পারতাম যে কোন পাশে ডেবিট বা কোন পাশে ক্রেডিট ব্যালেন্সটা হয়েছে। আর এখানে অটোমেটিক্যালি বের হয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ করি। এটা ক্রেডিট পাশে দিয়ে যাই, এটা বড় ইয়াতে যাই, এগুলি সব ছোট ছোট। আচ্ছা বড় এটা এখানে নাই, ছোটটা দিয়েই বুঝাই। আচ্ছা, এই মূলধন হিসাবে আসি, ঠিক আছে? মূলধন হিসাবে কি কি ছিল? নগদে 30,000 টাকা আনছিল, আর হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় করছিল 15,000 টাকা। সো তখন নগদান হিসাব ছিল ডেবিট 30,000 টাকা, পণ্যদ্রব্য ক্রয় হিসাব ছিল ডেবিট 15,000 টাকা, মূলধন হিসাবে কত ছিল? ক্রেডিট 45,000 টাকা ছিল, তাই না? তাহলে এই যে দেখো, তখন নগদান হিসাব ছিল ডেবিট, খতিয়ানের নিয়ম অনুযায়ী উল্টায় গিয়ে কী হয়ে গেল? ক্রেডিট। ক্রেডিট পাশে 30,000 টাকা হইলো। এখন ব্যালেন্সটা কোথায় চলে গেল? ক্রেডিট পাশে, কারণ ক্রেডিট পাশে ব্যালেন্স দিয়ে শুরু হইতেছে এবং ক্রেডিট পাশে ব্যালেন্সটা এখন বেশি আছে। ওকে, কই দেখছো? এই যে এখন কিন্তু ডেবিটে লিখি নাই, এখন কিন্তু ডেবিটে নাই, এখন কোথায় চলে গেছে? ক্রেডিট পাশে, কারণ এন্ট্রিটা শুরুই হয়েছে ক্রেডিট থেকে। সো নগদান হিসাব ছিল ডেবিট, হয়ে গেছে ক্রেডিট 30,000 টাকা, ব্যালেন্স হয়েছে কত? ক্রেডিটের 30। আবার ক্রয় হিসাবও ছিল ডেবিট, এখানে এসে কি হয়ে গেছে? ক্রেডিটের 15,000 টাকা, কারণ উল্টায় যাবে। সো 15,000 টাকা। এখন কি করতে হবে? আগে ছিল ক্রেডিটের 30, এখন আরও নতুন একটা ক্রেডিটের টাকা আসছে 15,000 টাকা। সো দুইটা যোগ হয়ে কত হয়েছে? 30, 40, 45 হইলো 45,000 টাকা। মূলধন হিসাবে 45,000 টাকাই কিন্তু ক্রেডিট ছিল, খেয়াল আছে? জাবেদার প্রথম এন্ট্রিটা ছিল আমাদের। তুমি যদি রাফ করে থাকো তুমি এখন এটা মিলাইতে পারবা। সো এটা একটা ক্রেডিটের উদাহরণ দিলাম। এরকম হয় যে কতক্ষণ ডেবিট আসলো, আবার হঠাৎ করে একটা ক্রেডিট আসলো, আবার ডেবিট আসলো, আবার ক্রেডিট আসলো, এইভাবেই অঙ্কগুলি হয়, প্রশ্ন আসে। সো এগুলো আমরা সামনে আরও বিস্তারিত করার চেষ্টা করব। তো আমরা আজকে এই যে চলমান জের ছকটা কীভাবে করে সেটা আমরা শিখলাম। আবার এমনও হয় যে ডেবিট পাস ক্রেডিট পাস সমান সমান হয়ে জিরো হয়ে যায়। জিরো হয় কীভাবে? একটা ডেবিটের টাকা হয়েছে 5,000, পরেই আবার একটা ক্রেডিটের টাকা হয়ে গেছে 5,000। সো দুইটা মিলে কি হয়ে গেছে? জিরো, কোনো ব্যালেন্স থাকবে না, এখানে কোনো ব্যালেন্স নাই। এরকমটা হয়, খুবই স্বাভাবিক। তো এইভাবে প্রত্যেকটা চলমান জের ছক দিয়ে এখানে খতিয়ান করা আছে। যেমন এই যে নগদান হিসাবের একটা খতিয়ান, মূলধন হিসাবের খতিয়ান,
ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, তো সবগুলোরই একটা ব্যালেন্স বাইর হয়েছে। যে কোনো এক পাশে হয় ডেবিট পাশের ব্যালেন্স বাইর হয়েছে, না হয় ক্রেডিট পাশের ব্যালেন্স বাইর হয়েছে, আর হয়তো বা এরকম জিরো হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো করলাম, খতিয়ান ব্যাংক হিসাবের খতিয়ান করলাম, তাহলে ডেবিট ব্যালেন্স দেখো এই যে 1000 টাকা ব্যাংকের। তারপরে বেতনের ব্যালেন্স ডেবিট 2000 টাকা আছে। তারপর উত্তোলনের ব্যালেন্স হয়েছে ডেবিট 1000 টাকা আছে। তারপর আসবাবপত্রের ব্যালেন্স ডেবিট 5000 টাকা। বিক্রয়ের ব্যালেন্স ক্রেডিট 20,000 টাকা। এই সবগুলার ব্যালেন্স নিয়ে আমরা এখন কি করব, রাকিব ট্রেডার্সের রেও মিল করব। রেও মিল মানে হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার কলাম তৈরি করে দুই পাশ সমান কিনা তা যাচাই করে দেখা। অবশ্যই যদি তোমার খতিয়ান পারফেক্টলি 100% সঠিক হয়, তাহলে তোমার রেও মিলও 100% সঠিক হবে এবং ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান সমান হবে। দেখো এই যে রেও মিল তৈরি করে বছরের শেষ দিনে 31শে জুলাই 2017 রাকিব ট্রেডার্সের রেও মিল। এখানে রেও মিলের ঘর হচ্ছে 5টা। প্রথমে লিখতে হবে ক্রমিক নং, তারপরে হিসাবের নাম বা বিবরণ, যেই নামের খতিয়ানগুলি তুমি করছো। খতিয়ান পৃষ্ঠা এখানে ম্যাক্সিমাম সময় খালিই থাকে, সচরাচর খতিয়ান পৃষ্ঠা আমি দেই নাই, অনেকে দিয়ে দিতে পারে, পোস্টে যদি থাকে তাহলে দিবে। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আচ্ছা, এই যে নগদান হিসাবে ডেবিট টাকা 34,000 টাকা লিখছে, কোথা থেকে পাইছে? ওই যে নগদান হিসাবে জের বাইরে ছিল কত, এই যে 34,000 টাকা দেখা যায়। নগদান হিসাবে জের পাইছিল কত, 34,000 টাকা। এই 34,000 টাকাই লিখছে নগদান হিসাব ডেবিট 34। ক্রয় হিসাবের জের বাইরে হয়েছে ডেবিট 22,000 টাকা। মূলধন হিসাব অলওয়েজ ক্রেডিট, দেখো এটা কিন্তু ডেবিট পাশে লেখা না, এটা কোথায় লিখছে, মূলধন ক্রেডিটের জেরটা ক্রেডিট জায়গায় লিখছে। বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা ওখানে লিখছে। আসবাবপত্র ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাবের জের ডেবিট, বেতন হিসাবের জের ডেবিট। সো সব কিছু যোগ করার, ডেবিটসগুলি যোগ করার পরে দেখা গেল হইল কত, 65,000 টাকা, এবং সবগুলো ক্রেডিট টাকা যোগ করার পরে দেখা গেল 65,000 টাকা। এবং যখন এটা সমান সমান হয়ে যাবে তখন আমরা বুঝবো যে হিসাব 100% সঠিক হয়েছে। এবং এই হিসাব করার পরে, রেওয়া মিল করার পরে কিংবা খতিয়ানের জের বের করার পরে ডাবল দাগ দিয়ে শেষ করতে হয়। এই যে যেমন এখানে লিখলাম কত, 20,000 লিখে ডাবল দাগ দিয়ে শেষ করে, এই যে ডাবল দাগ 65,000-এর নিচে দেওয়া আছে, দেখা যায়। এই যে ডাবল দাগ দিয়ে সমাপ্তি টানতে হয়, ঠিক আছে। সো এই যে খতিয়ান যে সমান সমান, রেওয়া মিল যে সমান সমান হয়ে গেল, এটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম কি আমাদের হিসাব 100% সঠিক আছে। এখন দেখো রেওয়া মিলের বিস্তারিত আলোচনা হয়েছে নবম অধ্যায়ে। সো রেওয়া মিলেরও অনেক কাজ আছে, রেওয়া মিলে অনেক প্লাস মাইনাস হয়, অতিরিক্ত লেনদেন আসলে সেগুলারে কীভাবে রেওয়া মিলের মধ্যে নিয়ে আসে, এগুলি নিয়ে রেওয়া মিল অধ্যায়ে আলোচনা আছে। এটা সামনে আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো। সো আশা করি তোমরা যে খতিয়ানের অধ্যায়টা ভালোভাবে শিখছো। টি ছক কী, চলমান জের ছক কী, কীভাবে তৈরি করতে হয় খতিয়ানগুলি, কীভাবে ব্যালেন্স বা জের বের করতে হয়, এটাও তোমরা বুঝে ফেলছো। আশা করি আমার এই ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে, প্লিজ বড় ভাই হিসেবে কিংবা স্যার হিসেবে যাই মনে করো না কেন, আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিও এবং একটা কমেন্ট করে দিও। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি খুবই খুশি হব। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থেকো সবাই।